ক্লাসে আমরা কোষ প্রাচীর বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমরা এর পরে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করতে চাইছিলাম কিন্তু পরে সময় স্বল্পতায় শেষ করা হয় নাই। আর সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। হ্যাঁ, প্রোটোপ্লাস্ট তো আছে, এর মধ্যে মেইন যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোষ ঝিল্লি। মেইন যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এটা নিয়ে আমরা আজকে মেইনলি আলোচনা করব। আর প্রোটোপ্লাস্ট যেটা আছে এটা এটা নিয়ে কিছু সংজ্ঞা আসে, আলাদা করে কিছু আসে না, সংজ্ঞা আসে মেইনলি যে কোষ প্রাচীর। এখানে দেখো সংজ্ঞাটা ওরা বলছে, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। আর এই প্রোটোপ্লাস্টের মধ্যেই আবার অনেকগুলো পদার্থ থাকে। এখানে বলছে দেখো প্রোটোপ্লাস্ট দুই ভাগে বিভক্ত, সজীব প্রোটোপ্লাজম আর নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে, এখানে এর গঠনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো এর মধ্যে কিছু উপাদান থাকে যার কারণে এটা স্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধতরল মনে হয় বা কলয়েডাল ধর্মী মনে হয়। কলয়েডাল ধর্মী মানে যেসব পদার্থের পানির প্রতি আকর্ষণ থাকে সেগুলো পদার্থকে আমরা কলয়েডাল পদার্থ বলি। তার মানে এই পদার্থগুলো পানির প্রতি একটা আকর্ষণ থাকে। আর এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমকেই বলা হয় জীবনের ভৌত ভিত্তি। দেখো এখানে একটা লাইন দেওয়া আছে, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এটা বিজ্ঞানী হাক্সলি এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করে। এটা তোমার কেন আখ্যায়িত করে? কারণ একটা জীব যখন শুরু হয় সেটা পানি থেকে শুরু হয়। আর এই প্রোটোপ্লাজমের 70 থেকে 90% হচ্ছে পানি। বোঝা গেছে এতটুকু? আমরা যদি একটা জীবের বর্ণনা শুরু করি বা একটা জীব আমরা যদি বলি যে একটা জীবের শুরু কোথায় থেকে, তখন আমরা প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে প্রোটোপ্লাজম থেকে এটার উৎপত্তি বা প্রোটোপ্লাজম থেকেই শুরু। একটা কোষের একটা অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। বোঝা গেছে এতটুকু? আর তার মানে দেখো যে আমরা যদি বলি যে পানি থেকে জীবনের উৎপত্তি, তাহলে কি ভুল হবে? না, কারণ হচ্ছে প্রোটোপ্লাজমের 70 থেকে 90% তো তাহলে পানি। তাহলে পানি থেকে যে জীবনের উৎপত্তি এটা তো বলাই যায়। আমরা একটা কথা বলি যে জীবনের পানির অপর নাম জীবন। আবার একই রকম ভাবে আমরা যদি গঠন হিসেবেও দেখি, যে ভৌত গঠন হিসেবে প্রোটোপ্লাজম থাকে, এর 70 থেকে 90% থাকে পানি। এদিক থেকেও যেমন পানির অপর নাম জীবন, আবার আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পানি ছাড়া চলতে পারবা? না স্যার। ওই হিসেবেও চিন্তা করলে পানির অপর নাম হচ্ছে জীবন। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই যে পানি থেকে যে জীবনের উৎপত্তি, এই বিষয়টা কিন্তু কোরআনে উল্লেখ আছে। জি স্যার। এখানে বেশ কয়েকটা জায়গায়, মনে হয় 2টা জায়গায় মনে উল্লেখ আছে যে পানি থেকে যে জীবনের উৎপত্তি, এই জিনিসটা কোরআনে একটা একটা মানে সংক্ষিপ্ত ভাবে জিনিসটাকে বলে দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা পড়বো জাস্ট প্রোটোপ্লাজম কি এটা পড়বো। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা আলাদাভাবে মনে রাখবো, প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি। আর এই যে জীবনের ভৌত ভিত্তি যে চিহ্নিত করা হয়, এটা কে বলছে, কোন বিজ্ঞানী, এই জিনিসটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে 2টা জিনিস একটু বলা আছে, এটা একটু তোমরা দেখে নিবা। এখানে আলাদা করে খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট কিছু না, তারপরে একটু মনে রাখবা। প্রোটোপ্লাজমের চলন, এটা একটু মনে রাখবা, একটু দেখে নিবা। এটা প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, এটা একটু দেখবা। প্রোটোপ্লাজমের চলনটা একটু দেখে নিবা। প্রোটোপ্লাজমের চলন বা এটাকে আমরা বলি আবর্তন, একই রকম কথা। এখানে বলছে কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম জলস্রোতের মতো যে চলন দেখা যায় সেটাকে আবর্তন বা সাইক্লোসিস বলা হয়। আবর্তন বা সাইক্লোসিস বলা হয়। আর এটা আবার 2 রকম হয়, একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। আচ্ছা, আমি এটা বলেই দিই। এখানে দেখো বলছে যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে, তাকে একমুখী চলন বলে। আর বহুমুখী চলন যখন বলতেছে কতগুলা গহ্বরকে যখন কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে। এটা আমি একটু বোর্ডে দেখাই, দেখো। এটা যদি একটা কোষ হয়, এখানে মনে করো একটা গহ্বর আছে, কোষ গহ্বর। এই কোষ গহ্বরকে আবর্তন করে এটা এটা যদি কোষ প্রাচীর হয়,
এটা কোষ প্রাচীরের চারিদিকে, এটাকে আবর্তন করে এমনি যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো একমুখী আবর্তন, মানে এগুলো চলন হয়। আবার আরেকটা কোষ চিন্তা করো, এটা আরেকটা কোষ, এর মধ্যে জি স্যার। একটা গহ্বর আছে, এখানে একটা গহ্বর আছে, এখানে একটা গহ্বর আছে, অনেকগুলো গহ্বর আছে মনে করো। এই গহ্বরে এরা এইভাবে ঘুরতেছে, এই গহ্বরে এরা এই দিক দিয়ে ঘুরতেছে, আবার এই গহ্বরে এরা এই দিক দিয়ে ঘুরতেছে, মানে এক একজন এক এক দিকে আবর্তন করতেছে অনিয়মিত ভাবে। তখন এটাকে আমরা বলবো বহুমুখী আবর্তন। ক্লিয়ার অতটুকু? জি স্যার। পারবা? জি স্যার। এরপরে নেক্সট অংশ দেখো। এরপরে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে একটা আছে হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা এখানে বললাম দেখো, এই যে দেখো প্রোটোপ্লাজমের প্রধান অংশ সমূহ প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা হলো প্রোটোপ্লাজমের প্রধান অংশ। আমরা এর আগের ক্লাসে ব্যাখ্যা দিছিলাম জিনিসটা কিভাবে হয়, আমি একটু পরে আবার ওই জিনিসটা দেখাবো, আবার একটু বলি। দেখো আমরা বললাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা বললাম কি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে নির্জীব অপ্রোটোপ্লাজমীয় উপাদান থাকে। এরপরে সজীব প্রোটোপ্লাজমের মধ্যে আবার আমরা বলতেছি তিনটা জিনিস থাকে, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি এটা একটা, দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। এটা আমরা এখানে দেখো, এখানে দেখাই একটা কোষ, এটা একটা কোষ, একটা কোষ বা সেল যদি চিন্তা করি, আমি সাদা কালার দিয়ে যেটা বক্স করলাম এটা হচ্ছে কোষ প্রাচীর মনে করো। এরপরে কোষ প্রাচীরের ভেতরে আমরা যদি এই যে গ্রিন কালার দিয়ে যেটা দেখাচ্ছি এবং এর ভেতরে যা আছে, গ্রিন কালার দিয়ে যা দেখানো হচ্ছে এবং এর ভেতরে যা আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম, সরি প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরের পরে ভেতরে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভেতরে যে জিনিসটা আছে সেটাকে একদম বাইরের লেয়ারটা হচ্ছে কোষঝিল্লি। এর পরে দেখো ভেতরের দিকে, আমি যদি ভেতরে একটু ডিফারেন্ট ভাবে দেখাই, এই দেখো ভেতরের দিকে আমি এখানে যা দেখাচ্ছি, ভেতরে এখানে যা দেখাচ্ছি সবই কি প্রোটোপ্লাস্টের অংশ। প্রোটোপ্লাস্টের একদম বাইরের দিকে চিন্তা করলে যেটা মানে সিঙ্গেল যে লাইনে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কোষঝিল্লি, তারপরে ভেতরে এই যে হালকা করে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর এর ভেতরে এই যে আমি হোয়াইট কালার দিয়ে যেটা দেখাবো এখন, এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস বাদে যা আছে সবই হচ্ছে সাইটোপ্লাজম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। চিত্রা বলো তো কি বললাম? কি বললাম বলো তো? স্যার আমি তো বলতেছি। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার সব গ্রিন কালারের যে দাগটা দিচ্ছেন এটা হলো কোষঝিল্লি, আর মাঝখানে যে হোয়াইট কালারের দাগটা দিচ্ছেন এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস বাদে ভিতরের বাকি সবটুকু অংশ সাইটোপ্লাজম। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? এখন স্যার। আমরা যেটা পড়বো, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বাইরের দিকে যেটা, মানে আমরা প্রথমে পড়বো হচ্ছে কোষঝিল্লি, এই যে এই অংশটা কোষঝিল্লি, বা এটাকে আমরা বলতেছি ইংরেজিতে কি বলতেছি? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন। একই কথা, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এটার বেশ কয়েকটা নাম আছে, আমি দেখাই দিচ্ছি এখনই। কোষঝিল্লি, জি স্যার। এখন আমি এটা কোষঝিল্লি নিয়ে আলোচনা করবো। দেখো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, দেখো বলছে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি আছে, এই ঝিল্লিকে কোষঝিল্লি বলে। ক্লিয়ার? আমি এখানে মাত্র যে চিত্র দেখালাম এটাতে পুরো সংজ্ঞাটা ক্লিয়ার হয়। কোষ প্রাচীরের নিচেই যে সজীব যে ঝিল্লিটা
টোটাল প্রোটোপ্লাজমকে ঘিরে আছে সেটাকে আমরা বলতেছি কোষঝিল্লি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো কোষঝিল্লির মধ্যে আমরা এখানে দেখো এটার বেশ কয়েকটা নাম বলতেছি দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রথমে বলা দরকার ছিল। আমরা এখানে যতগুলা অংশের বর্ণনা পড়বো বা আমাদের এখানে যা যা আছে সবগুলার ক্ষেত্রে কিছু কমন বিষয় আমরা খুব মানে গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করে পড়বো। সেটা হচ্ছে এগুলার যদি কোনো মানে আবিষ্কার থাকে, কোনো নামকরণের কোনো ব্যাপার থাকে, তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো প্লাজমা মেমব্রেন, এটা নামকরণ করা হচ্ছে কার্ল নাগেলি। এই সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করে। বোঝা গেছে? জি স্যার। আবার স্যার একরকম ভাবে আগের আগের অংশেও আছে দেখো। প্রোটোপ্লাজম শব্দটি 1840 সালে বিজ্ঞানী পার্কিন যে প্রথম ব্যবহার করেন। এরকম যদি কোনো অংশের মধ্যে কোনো বিজ্ঞানীর নাম থাকে, আবার যেমন দেখো আমাদের আগের একটা অংশ ছিল সেখানেও দেখো রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষ প্রাচীর। তার মানে এখানেও একজন বিজ্ঞানী এবং একটা সালের কথা উল্লেখ আছে। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য এটা একটু মাথায় রাখবা। আমরা এরকম যতগুলো অংশ পড়বো সবগুলা অংশের ভেতরেই এরকম কিছু নাম আছে। এই নামগুলো আমরা এভাবে পড়বো এবং কবে আবিষ্কার হয়েছে, কে নামকরণ করছে, এরকম কিছু ইনফরমেশন আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, স্যার একটা কথা হ্যাঁ বলো। আর আমাদের যে গত না ওইটার গঠনটা আরেকবার একটু বুঝাই দিন। কথা বুঝিনি, আরেকবার একটু বলো, কথা বোঝা যায় নাই। স্যার, কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা আরেকবার একটু বুঝাইয়া দিবেন। আচ্ছা, আমাদের ভিডিওটা আছে, তুমি কি দেখছিলা ভিডিওটা? হ্যাঁ স্যার। একটু ভিডিওটা দেখি নিও, ওখানে তো আমাদের ডিটেইলসে দেওয়া আছে। যদি তারপরেও বুঝতে প্রবলেম হয় তাহলে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। বোঝা গেছে চিত্রা, শুনছো? হ্যালো? স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমার ওখানে মনে হয় সাউন্ডটা অনেক আস্তে শোনা যায়, আমি বুঝতে পারি নাই। তুমি ওটা দেখে নিও, আমি তো এই জন্য ভিডিওটা রেখে দিছিলাম যে তোমরা চাইলে পরবর্তীতে আবার দেখে নিতে পারবা। পুরাটা দেখার দরকার নেই, টেনে টেনে দেখবা, যেখানে যেখানে দরকার হয় সেখানে দেখবা, প্রবলেম তো নাই। আচ্ছা, এখন দেখো আমাদের এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা এটা শুরু করি। দেখো এখানে দেখো প্লাজমা মেমব্রেনের বেশ কিছু নাম আছে দেখো। একটা আছে হচ্ছে কোষঝিল্লি, বাংলায় আমরা বলি কোষঝিল্লি। তারপরে এটাকে বায়োমেমব্রেন বলে, আবার এটাকে প্লাজমা লেমা বলে। দেখছো? জি স্যার। সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, কোষঝিল্লি, জি বায়োমেমব্রেন, স্যার। তারপরে প্লাজমা লেমা, সবগুলাই আমরা বলতে পারি। তোমাকে যদি পরীক্ষায় বলে বায়োমেমব্রেনের গঠন, তাহলে কিন্তু তারা আসলে প্লাজমা মেমব্রেনের গঠনই জানতে চাচ্ছে। এজন্য ভিন্ন কোনো নাম থাকলে সেটাও আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমরা আমরা বলছিলাম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দুইটাই আলোচনা করব। যেমন আমরা প্লাজমা মেমব্রেনের গঠন যখন আলোচনা করব, দেখো প্রথমে আসতেছে ভৌত গঠন, তারপরে আমরা এটা রাসায়নিক গঠন আলোচনা করব, ওটা আমরা পরে আসতেছি। আগে আমরা ভৌত গঠন নিয়ে কিছু কথা বলি। এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের গঠনটা আসলে কেমন, এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতামত দিছে, বা এখানে বিজ্ঞানীদের মধ্যে বেশ কিছু মতামত বা বেশ কিছু গঠন প্রস্তাবিত আছে। এর মধ্যে দেখো একটা আছে হচ্ছে স্যান্ডউইচ মডেল, দেখতে পাচ্ছ এখানে স্যার স্যান্ডউইচ মডেল।
দেখা যায়? জি স্যার। এটা একটা দেখা মডেল। যাচ্ছে। আরেকটা মডেল আছে ফ্লুইড মোজাইক মডেল। আরেকটা আছে হচ্ছে যে ইউনিট মেমব্রেন মডেল। আবার একটা আছে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা এখানে সবচেয়ে বেশি হাইলাইট করে পড়বো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটাকে আমরা অনেক বেশি হাইলাইট করে পড়বো, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় বেশি আসে। আর বাকি জিনিসগুলো আমরা এখানে শর্টকাটে চিত্র দেখে পড়ে ফেলবো। প্রথমে দেখো কোষঝিল্লির ভৌত গঠনটা ড্যানিয়েল এবং ড্যাফসন 1935 সালে একটা মডেল প্রস্তাব করে, সেটাকে আমরা বলতেছি স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচে কি ঘটনা ঘটে বলতো? স্যান্ডউইচে কি থাকে? স্যান্ডউইচের গঠনটা কেমন? স্যান্ডউইচ খাইছো না? স্যার জি স্যার। স্যান্ডউইচে কি থাকে? এরকম একটা ব্রেড থাকে, জি দুই স্যার। পাশে উপরে নিচে ব্রেড থাকে, আর মাঝখানে মাঝখানে পেটি থাকে। বার্গারও থাকে, স্যান্ডউইচটা হচ্ছে একটু ত্রিকোণ আকৃতির। আবার এখানে তোমার ইয়া থাকতে পারে, ডিম থাকতে পারে, চিজ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচের ক্ষেত্রে দেখো আদা কি ঘটনা করুন। ঘটে। আমার এটা বার্গারের মতো মনে হচ্ছে। আচ্ছা, একই কথা। দেখো, এই দুই পাশে ব্রেড থাকে স্যান্ডউইচে, আর মাঝখানে প্যাটি থাকে, অথবা মাঝখানে অন্যান্য অনেক কিছু থাকে, সালাদ থাকে, প্যাটি থাকে, ডিম থাকে। অনেক সময় ডিম ডিম স্যান্ডউইচ হলে ডিম থাকতে পারে। তারা এই প্লাজমা মেমব্রেনের গঠনটা অনেকটা এই স্যান্ডউইচ মডেলের বা স্যান্ডউইচের মতো করে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? তারা এই যে ব্রেড যে থাকে এইখানে, এই ব্যাপারটাকে তারা আসলে বলছে প্রোটিন। এই যে দুই পাশে থাকে প্রোটিন, যেমন দেখো আমরা বইয়ের চিত্রটা দেখি, এই যে দেখো, এই যে উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। এটা না আসলে এক্স্যাক্টলি, এই যে দেখো প্রোটিন স্তরটা দেখো, এই যে উপরে প্রোটিন স্তর, নিচেও প্রোটিন স্তর, আর মাঝখানে থাকে লিপিডের স্তর। বোঝা গেছে? জি স্যার। এখন এখানে এই লিপিডের স্তরের মধ্যে দেখো, এই লিপিডের স্তরই আবার আমরা এখানে ডান পাশে একটু ডিফারেন্ট ভাবে ব্যাখ্যা করছি। মানে এই লিপিড স্তরকেই ডান পাশে ফসফোলিপিড বাইলেয়ার বলা হয়েছে। এবং দেখো এখানে ওরা ব্যাখ্যা করছে জিনিসগুলা কি, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল, জিনিসগুলা কি ব্যাখ্যা করছে। আমরা এটা একটু ব্যাখ্যা করি আসলে ফসফোলিপিড বাইলেয়ারটা কি। দেখো, ফসফোলিপিড বাইলেয়ার কি জিনিস? স্যার আমার বই এগুলা কিছুই নাই। আচ্ছা, না থাকলে আমি জাস্ট বলি, শোনো একটু। এটা একটা ফসফেট, এরকম ফসফেট অনেকগুলা হেড থাকে, হেড, গোলা গোলা হেড থাকে। আমি আর আঁকাচ্ছি না। এবং এদিকেও গোলা গোলা হেড থাকে। আচ্ছা, আমি এত কেন কষ্ট করতেছি, আমার তো এখানে কপি পেস্ট করা যায়। আচ্ছা, এরকম থাকে। এখন দেখো, এটার পরে এখানে থাকে, এরকম কিছু লেজ, থাকে। এগুলাকে আমরা ইংরেজিতে বলতেছি টেইল। আর এটা আসলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে, এজন্য আমরা এটাকে বলি ফ্যাটি অ্যাসিড টেইল। আর সাদা কালার যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে ফসফেট হেড। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আমি আর পুরোটা ব্যাখ্যা যাচ্ছি না, আমি জাস্ট এখানে শর্টকাটে দেখাই। তাহলে আমাদের সাদা যেটা, এটাকে আমরা বলতেছি ফসফেট হেড। আমি পিএইচ লিখি শর্টকাটে। পিএইচ মানে কিন্তু এখানে কিন্তু সেই পিএইচ না, ফসফেট হেড বোঝাচ্ছি। আর এই ইয়েলো কালারটাকে আমরা বলতেছি ফ্যাটি অ্যাসিড টেইল, এফটি দেখাচ্ছি, ফ্যাটি অ্যাসিড টেইল। এই ফসফেট হেড যেটা, এর কিছু বৈশিষ্ট্য আছে। এটাকে আমরা বলি পানিগ্রাহী। পানিগ্রাহী মানে হচ্ছে সে পানির প্রতি তার আকর্ষণ বেশি। তাহলে ফসফেট হেডকে আমরা বলতে পারি পানিগ্রাহী। তারপরে আমরা এখানে এটাকে বলতে পারি হাইড্রোফিলিক। হাইড্রো মানে হচ্ছে পানি বা ওয়াটার বোঝায়, ফিলিক মানে আকর্ষণ করে, এরকম বোঝায় এখানে। তাহলে আমরা এটাকে বলতে পারি হাইড্রোফিলিক, আমরা এটাকে বলতে পারি পানিগ্রাহী। ক্লিয়ার এতটুকু? স্যার। আচ্ছা, এরপর নেক্সট ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড টেইল যেটা, এটাকে বলা হয় এই ফসফেট হেডের উল্টা।
ফসফেট হেড ছিল কি পানিগ্রাহী বা পানির প্রতি আকর্ষণ আছে, আর ফ্যাটি অ্যাসিড টেলের পানির প্রতি বিকর্ষণ আছে। ক্লিয়ার? জি স্যার। আবার ফসফেট হেডের ছিল হচ্ছে ইংরেজিতে আমরা বলছিলাম হাইড্রোফিলিক, আর এটাকে আমরা বলি হাইড্রোফোবিক। ফোবিক মানে যেটার প্রতি তার বিকর্ষণ আছে, যেটাকে আমরা বলি এটাকে ভয় পায়, এটাকে আমরা বলি হাইড্রোফোবিক। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এটাকে আমরা আরেকটা জিনিস বলি, সেটাকে বলা হয় লিপিড বাইলেয়ার। বাইলেয়ার কেন বলা হয় দেখো, এই যে ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড টেল, এটা কিন্তু একটা লেয়ার, এটা একটা লেয়ার, আবার হচ্ছে নিচে আরেকটা লেয়ার, নিচে আরেকটা লেয়ার। বুঝতে পারছো? স্যার কোনটা? তাহলে দেখো এটাকে আমরা লিপিড ফসফোলিপিড বাইলেয়ার কেন বলতেছি, এই যে এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার, এজন্য আমরা এটাকে একসাথে থাকে বলে আমরা এটাকে বলি বাইলেয়ার। ক্লিয়ার এতটুকু? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার এটা একটু ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা যদি স্যান্ডউইচ মডেল বলি, তাহলে স্যান্ডউইচ মডেলটা ব্যাখ্যা করতে পারবো না? জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আচ্ছা, এই যে আমরা ফসফোলিপিড বাইলেয়ার যেটা বললাম, এই 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 জিনিসটাকে বলা হয়েছে হচ্ছে ইউনিট মেমব্রেন, এটাকেই বলা হয়েছে ইউনিট মেমব্রেন। আর এটা এটা এই মতবাদ দেয় হচ্ছে বিজ্ঞানী রবার্টসন। বিজ্ঞানী রবার্টসন ইউনিট মেমব্রেনের কথা বলে। তাহলে আমরা একটা বললাম হচ্ছে স্যান্ডউইচ মডেল, একটা বললাম ফসফোলিপিড বাইলেয়ার অথবা হচ্ছে ইউনিট মেমব্রেন। এখানে ফসফোলিপিড বাইলেয়ারে এখানে যেটা আছে এই জিনিসটাও কিন্তু এই যে এই তোমার হচ্ছে এটাকে কি বলে স্যান্ডউইচ মডেলেও আছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তার মানে ফসফোলিপিড বাইলেয়ার এই বিষয়টা কিন্তু কমন। খালি স্যান্ডউইচ মডেলে সে কি খালি বলছে যে উপরে এবং নিচে প্রোটিন থাকে, এটাই পার্থক্য, বাকি সব জিনিস সেম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট অংশ, নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফ্লুইড মোজাইক মডেল। এখানে দেখো এই ফ্লুইড মোজাইক মডেল, এটা নামকরণ এরকম হওয়ার পেছনে একটা কারণ আছে। আমরা এখানে এটাকে বলতেছি স্যান্ডউইচ মডেল। কেন স্যান্ডউইচ মডেল? কারণ এটা গঠনটা অনেকটা স্যান্ডউইচের মতো। ফসফোলিপিড বাইলেয়ার, কেন ফসফোলিপিড বাইলেয়ার? ওর জিনিসটাকে ব্যাখ্যা করছে বাইলেয়ার কেন। আর এটা কেন তাহলে ফ্লুইড মোজাইক মডেল? কারণ এটার গঠনটা উপর থেকে দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয়, আর উপর থেকে দেখতে মোজাইকের মতো মনে হয়, আর হচ্ছে এখানে যে উপাদানগুলো থাকে এটা অনেকটা থকথকে ঝিলির মতো কিছুটা নড়াচড়া করে। একটু পরে আমরা ওটা দেখবো লাস্টে, আগে গঠনটা ব্যাখ্যা করি। অনেকটা থকথকে ঝিলির মতো মনে হয় দেখে এটাকে আমরা বলতেছি ফ্লুইড মোজাইক মডেল। ক্লিয়ার এতটুকু? জি স্যার। স্যার মোজাইক মানে কি? ওই যে মেঝেতে মোজাইক করে না, টাইলস একটা আছে, একটা আছে মোজাইক। মোজাইক দেখো নি শুনছি, তোমরা? দেখছিও হয়তো স্যার, অনেকের বাড়িতে কিন্তু তো মোজাইক করা থাকে, দেখো নাই? স্যার ওই যে দেখছি হয়তো। ওই যে অনেক ইয়াতে ফ্লোরে দেখবা যে সাদা কালারের ফ্লোর, কিন্তু উপরে ছোট 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 অনেক কিছু দেখা যায়। স্যার আমার বাসার ফ্লোরে এরকম। এই ও ছবি তুলে ওরা পাঠাই দিও, দেখাই দিও মোজাইক কি জিনিস। আমি দেখছি তো ওর বাসা। তাহলে ওটাই মোজাইক। ও আচ্ছা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, এটা আমি এক লাইনে বললাম, এটা পরবর্তীতে আর একটু আসবে, ওই কথাটা আমি পরে বলতেছি। আচ্ছা, এই মডেল অনুযায়ী এখানে এই আচ্ছা মডেলটা কে ব্যাখ্যা দিচ্ছে এটা বলি। এই মডেলটা দুইজন বিজ্ঞানী, সিঙ্গার এবং নিকলসন, এই দুইজন বিজ্ঞানী এই মডেলটা প্রস্তাব করে, ফ্লুইড মোজাইক মডেলটা প্রস্তাব করে, এবং এই ফ্লুইড মোজাইক মডেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেল। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেল।
এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটা 2 স্তর বিশিষ্ট। আমরা অলরেডি কোষ ঝিল্লি 2 স্তরের কিছু অংশ আমরা বর্ণনা করছি, আমি এটা এক্স্যাক্টলি এখান থেকে ব্যাখ্যা করি তাহলে জিনিসটা ইজি হবে। প্রথমে যেটা থাকে এটা থাকে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই যে দেখো এই গঠনটা অলরেডি আমরা একটু আগে যে বর্ণনাটা পড়লাম, ফসফোলিপিড বাইলেয়ার যে বর্ণনা পড়লাম এটাই এখানে। ফসফোলিপিড বাইলেয়ার দুইটা লেয়ারে থাকে, একটা হচ্ছে ফসফেট হেড, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল। ফসফেট হেড হচ্ছে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক, ফ্যাটি অ্যাসিড টেল হচ্ছে পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। এটা আমরা মাত্রই ব্যাখ্যা করলাম। জি স্যার। আর ফ্যাটি অ্যাসিড এবং অনেক সময় দেখো ফ্যাটি অ্যাসিডের মাঝখানে গ্লিসারল থাকে, লেজের মাঝে গ্লিসারল থাকে। এই জিনিসটা কি বলছে আমি এখানে এক্স্যাক্টলি বলি দেখো, 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এখনো গ্লিসারল থাকে, গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ থাকে এবং একটি পোলার ফসফেট হেড থাকে। এখানে গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড লেজ থাকে, তার মানে এখানে আসলে জিনিসটা ব্যাখ্যাটা এরকম এক্স্যাক্টলি যে এইটার মাঝখানে গ্লিসারল থাকে, এই যে এই জায়গাতে গ্লিসারল থাকে এবং এই যে এর সাথে এই ফসফেট হেড থাকে আর নিচে ফ্যাটি অ্যাসিড টেল থাকে। ক্লিয়ার? জি স্যার। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেলের মাঝে গ্লিসারল থাকে। এরপরে নেক্সট অংশ হচ্ছে একটু ক্লিয়ার, ফসফোলিপিড বাইলেয়ার একটু ক্লিয়ার হইছে? স্যার হচ্ছে জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট অংশতে চলে যাও, মেমব্রেন প্রোটিন। এখানে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে দেখো আমরা এই চিত্রের মধ্যে দেখো এই যে এখানে আমরা একটা জিনিস দেখাচ্ছি, তারপরে হচ্ছে এই যে এখানে একটা জিনিস এরকম বড় করে দেখানো হচ্ছে, আবার এই যে এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন উপাদান। এই ফসফোলিপিড লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার বা এই কোষঝিল্লিতে বেশ কয়েক ধরনের প্রোটিন দেখা যায়। এগুলোকে আমরা বলতেছি মেমব্রেন প্রোটিন। কেন মেমব্রেন প্রোটিন বলা হয়? কারণ এই মেমব্রেনে এই প্রোটিনগুলো থাকে, এর জন্য বলা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এবং দেখো 3 ধরনের প্রোটিন দেখাচ্ছে এখানে চিত্রতে দেখো। একটাকে আমরা বলতেছি ইন্টিগ্রাল প্রোটিন, দেখো যেটা 2 স্তর মানে বাইলেয়ারের 2 লেয়ারকে ভেদ করে একদম পুরো স্তর জুড়ে আছে, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে দেখো একটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন, এটা দেখো এক প্রান্তের দিকে আছে, শুধুমাত্র এক সাইডের দিকে আছে, এই জন্য এটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরি মানে কি? সেন্টার থেকে দূরে না, জি স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এগুলো শুধুমাত্র সারফেসের দিকে থাকে। আরেকটা হচ্ছে লিপিড সমৃদ্ধ প্রোটিন, এই যে দেখো লিপিড সমৃদ্ধ প্রোটিন, এই যে যেগুলো লিপিডের সাথে সংযুক্ত। যেটা ক্লিয়ার এতটুকু? আমরা 3 ধরনের প্রোটিনের কথা বললাম, এই যে এখানে ওরা 3 ধরনের কথা বলছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর হচ্ছে লিপিড সমৃদ্ধ প্রোটিন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো মানে হচ্ছে আমরা যেটা বলি সুগার বা চিনি। এখানে দেখো আমরা এখানে 2 রকম জিনিস পাই, একটা হচ্ছে এই ফসফোলিপিড বাইলেয়ার বা এই মেইন কথা হচ্ছে এই কোষ ঝিল্লিতে বেশ কিছু চিনির স্তর পাওয়া যায়, বা আমরা সেটা বাংলায় বলি মানে একটু অন্যভাবে যদি বলি তাহলে আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেটের স্তর পাওয়া যায়। যদি এই কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে আমরা এদেরকে বলি গ্লাইকোপ্রোটিন। এই দেখো এটা প্রোটিনের সাথে যুক্ত আছে, এজন্য আমরা বলতেছি গ্লাইকোপ্রোটিন। আর যেগুলো লিপিডের সাথে যুক্ত আছে, এই যে দেখো ফসফোলিপিডের সাথে যুক্ত আছে, তখন সেটাকে আমরা বলতেছি গ্লাইকোলিপিড। বোঝা গেছে? খুবই সিম্পল। কার্বোহাইড্রেট বা তোমার হচ্ছে চিনির স্তর থাকে, যদি এরা প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। আর যদি এরা লিপিডের সাথে যুক্ত থাকে তাহলে এদেরকে আমরা বলবো গ্লাইকোলিপিড। আর যদি একসাথে যুক্ত থাকে, মানে একসাথে না, এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। এটাই আমরা এখানে বলছি, দেখো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স এখানে বলছে দেখো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ক্লিয়ার এতটুকু? আর এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই কার্বোহাইড্রেট গুলা থাকে ঝিল্লির বাইরের স্তরের দিকে। বাইরের স্তর কিভাবে বুঝলাম আমরা? এখানে দেখো, এখানে ওরা বলে দিচ্ছে, দেখো এই যে কোষের ভেতরের দিক এটা আর কোষের বাইরের দিক এটা, দেখো এটা কিন্তু কোষের বাইরের দিকেই আছে, এই যে দেখো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই 3টা পয়েন্ট আমাদের গেল। এরপর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল কিছুই না, জাস্ট এই যে এরা লিপিড জাতীয় পদার্থ, অলরেডি আমরা জানি কোলেস্টেরল মানে লিপিড, আমরা বলি না
তেলে কোলেস্টেরল বেশি বা চর্বি জাতীয় খাবার খেলে কোলেস্টেরল জমা পড়ে, এরকম আমরা কথা বলি না, প্রায় শোনা যায় না? জি স্যার। মানে এরা হচ্ছে লিপিড জাতীয় পদার্থ। এরা ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। এই যে আমরা আমরা চিত্রতে দেখি, দেখো এই যে দেখো ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে এই যে কোলেস্টেরল দেখা যাচ্ছে, এই যে কোলেস্টেরল দেখা যাচ্ছে, এই যে কোলেস্টেরল দেখা যাচ্ছে। বোঝা গেছে? হুম। আচ্ছা, এই তো মোটামুটি। এখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা একটু দেখে নিবা। এখানে এটা একটু দেখে নিতে হবে। মোটামুটি যতটুকু বললাম সেটুক মাথায় রাখবা। আচ্ছা, এখানে এতটুকু অংশ একটু নিজেরা দেখে নিবা। এখানে একটা জিনিস বলা আছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা কি জিনিস এটা একটু দেখবা। আমি পরে দরকার হলে বুঝাই দিব। এটা গেল হচ্ছে কোষ ঝিল্লির ভৌত গঠন। এখানে কোলেস্টেরল পর্যন্তই মোটামুটি গঠনটা শেষ। এরপরে এই যে এতটুকু পর্যন্ত গঠনটা আসলে শেষ, বাকি অংশটুকু তুমি চাইলে ব্যাখ্যা দিতে পারো, সমস্যা নাই। কিন্তু মেইন গঠন হচ্ছে এতটুকু। এতটুকুতে কিন্তু তোমার অ্যান্সার শেষ হয়ে যাবে। এবং এখানে অবশ্যই অবশ্যই চিত্র দিতে হবে, চিত্রটা আঁকাইতে জি হবে। স্যার। তোমরা চিত্রটা যদি পারো, গাজী আজমল স্যারের বই থেকে চিত্রটা দিতে পারো। গাজী আজমল স্যারের বইতে চিত্রটা সহজ করে দেওয়া আছে। বোঝা গেছে? জি এটা স্যার। দিতে চাইলে এটাও দিতে পারো, আর একটু সহজ করে যদি চাও গাজী আজমল স্যারের বইতে দেওয়া আছে, খুবই সিম্পল করে ওটা দেখে নিতে পারো। তোমাদের কারো কাছে গাজী আজমল স্যারের বই আছে? স্যার আর চিত্রের আমার কাছে। চিত্রের কাছে আছে? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে চিত্রে একটা কাজ করবা। এই যে এই এই বর্ণনাটা, মানে বর্ণনা না, এই চিত্রটা তুমি জাস্ট ছবি তুলে মেসেঞ্জার আমাকে একটু দিও, আমি ওটা পরে ওটাকে একটু এডিট করে আমি পাঠিয়ে দিব নি তোমাদের মেইন যে ফেসবুক গ্রুপ, ওখানে দিয়ে দিব। ঠিক আছে? শোনা গেছে? জি স্যার। আচ্ছা, চিত্তে চিল্লাইতে হবে না, আসতে বললেও চলবে, কিন্তু মাইক্রোফোনে মনে একটু প্রবলেম আছে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা যেটা দেখো, আমরা কিন্তু অলরেডি কোষ ঝিল্লির রাসায়নিক অনেকগুলো উপাদানের কথা অলরেডি বলে ফেলছি না? জি স্যার। এই যে আমরা এখানে প্রোটিনের কথা বললাম, লিপিডের কথা বললাম, এই জিনিসগুলো কি রাসায়নিক উপাদান না? জি স্যার। আচ্ছা, এখানে একটু দেখে নিবা। এখানে কয়েকটা রাসায়নিক উপাদানের কথা ওরা জাস্ট পয়েন্ট করে বলে দিছে, এটা একটু দেখবা। এর মধ্যে দেখো একটা জিনিস ওরা এখানে আমার এখানে হাইলাইট করা আছে, দেখো কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা পরীক্ষায় প্রায়ই দেয়। যে কোষ ঝিল্লির মধ্যে যদি আমরা বলি যে বেশিরভাগ কি থাকে, শুষ্ক ওজনের বেশিরভাগই থাকে হচ্ছে লিপিড, এবং সেটা কত পার্সেন্ট? 75%। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর এরপরে হচ্ছে কোষ ঝিল্লির কাজ, এটা তোমরা একবার রিডিং দিলে পারবা, এটা না আমার আলাদা করে বলার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে আমাদের টপিক বললাম হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আমরা সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলা বিভিন্নভাবে ছড়াই ছিটায় থাকে সেগুলোকে বুঝাই। এই সাইটোপ্লাজমের ভেতরে যতগুলো অঙ্গাণু আছে, এই সবগুলো অঙ্গাণুর নাম, এই অঙ্গাণুগুলার কাজ, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। এটা হয়তোবা আমি সবগুলা লাইন বাই লাইন দেখাবো না, মানে কাজগুলো আমি দেখাবো না, আমি মেইনলি কিছু গঠন, কিছু যে জিনিসগুলো তোমাদের একটু ঝামেলা হইতে পারে এই জিনিসগুলো দেখা দিব। এবং আজকে আমি অনেকগুলা টপিক এভাবে শর্টকাটে বলে দিব, তোমাদের এটা বেশ বড়সড় একটা কাজ থাকবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই যেমন এখানে দেখো, আমি জিনিসটাকে দেখাই। যেমন আমরা এর আগে কিন্তু তোমাদেরকে এই যে কোষের এই ছকটা দেখাইছিলাম। জি স্যার। এই ছকের মধ্যে দেখো, আমি এই যে সাইটোপ্লাজমের ক্ষেত্রে যখন আমরা পড়ছিলাম, তখন আমরা বলছিলাম কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু মানে আসলে আমরা এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কথা বলতেছিলাম। এখানে দেখো অনেকগুলো অঙ্গাণু আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষীয় কঙ্কাল, পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, কোষ গহ্বর। যতগুলার কথা বলা আছে সবগুলারই কাজ অবশ্যই অবশ্যই শিখতে হবে। এবং কাজের ক্ষেত্রে যে কোনো কাজই পরীক্ষায় আসতে পারে, 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, অথবা অন্য ডাইরেক্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আমরা এখানে এগুলা মনে রাখবো কিভাবে? আসলে নাম্বার 1 কথা হচ্ছে,
এই সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলার কোনোটার যদি স্পেশাল কোনো নাম থাকে, স্পেশাল কোনো নাম মানে যেমন মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম কি বলো, তোমরা এর আগে পড়ে আসছো 9-10-এ। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? স্যার পাওয়ার হাউস। পাওয়ার হাউস বলা হয়, এক্স্যাক্টলি। পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। তার মানে জি এই স্যার। মাইটোকন্ড্রিয়াকে যে পাওয়ার হাউস বলা হয়, এটা কিন্তু আইডেন্টিফাইং একটা পয়েন্ট। আবার একই রকম ভাবে আমরা যদি বলি প্লাস্টিডকে কি বলা হয়? কি জানি। প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলা হয়। ও প্লাস্টিডকে বলা হ্যাঁ। হয় কোষের রান্নাঘর। জি স্যার। বোঝা গেছে? প্লাস্টিড জি মানে স্যার। যেখানে কোষ যেটার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা তোমরা এর আগে পড়ে আসছো। এরকম দেখবা প্রত্যেকটা পয়েন্টেরই মানে প্রতিটা সাইটোপ্লাজমে অঙ্গাণুরই কিছু না কিছু বিশেষ নাম থাকে। সবগুলোর ক্ষেত্রে নাও থাকতে পারে, যেগুলো যেগুলো লাগবে আমি এখনই দাগাই দিব তোমাদেরকে, এখনই এখানে মার্ক করে দিব। তোমরা পরে ইয়া করে নিবা, বের করে নিবা। যেমন দেখো রাইবোজোম, রাইবোজোমকে আমরা বলি রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটা কোষের যেই যেই অঙ্গাণুর ভেতরে থাকবে সেখানে প্রোটিন তৈরি হবে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এই যে দেখো, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এমসিকিউ তো আসবেই, পাশাপাশি সৃজনশীল সরাসরি এটা দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। 2 নাম্বার গলগি বডি। গলগি বডিকে বলা হয় দেখো ট্রাফিক পুলিশ। এই যে দেখো লেখা আছে ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে। জি এটার স্যার। আরেকটা নাম আছে, এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোমকে। রাইবোজোমকে। আর যদি বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? স্যার গোলজি স্যার বস্তু। গলকি গলগি বডি। বডিকে। তারপর যদি বলা হয় কোষের শক্তি ঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে। আর যদি বলা হয় রান্নাঘর কাকে বলা হয়? প্লাস্টিড। প্লাস্টিড। যদি বলা হয় ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? স্যার ওইটাও গোলজি বস্তু। গোলজি বস্তু বা গলগি বডি। আচ্ছা, আবার দেখো আরেকটা জিনিস, লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। এই যে দেখো এই যে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। বোঝা গেছে এতটুকু? জি স্যার। জি স্যার। আমি জাস্ট তোমাদেরকে আইডেন্টিফাইং পয়েন্টের কথা বলতেছি, যেটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ তে আসতে পারে, আবার হচ্ছে প্রশ্ন সরাসরি দিতে পারে। এরপরে আছে হচ্ছে এরকম আর এই যে মাইটোকন্ড্রিয়ার কথা তো বলছি। প্লাস্টিডের কথা বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখো, একটু প্যাচ আছে। যেমন প্লাস্টিডকে আমরা জানি নরমালি কোষের রান্নাঘর বলা হয় প্লাস্টিডকে। জি স্যার। কিন্তু দেখো এখানে একটা লাইন দেওয়া আছে, দেখো এটাকে বলা হচ্ছে কোষের রান্নাঘর, কিচেন অফ অফ সেল। তারপরে আবার বলতেছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আবার বলতেছে এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। দেখো একটা হচ্ছে শক্তি ঘর বা শক্তি উৎপাদন কেন্দ্র, আর একটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। যদি তোমাকে বলা জি। হয় শক্তি রূপান্তরের অঙ্গাণুকে, তখন কি হবে? প্লাস্টিড। তাহলে প্লাস্টিড। আর যদি বলা হয় শক্তি ঘর, তখন কি হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে আহ এরকম সরাসরি আমার ওরকম মনে নাই।
আচ্ছা, কোষীয় কঙ্কাল, এটা এটা আলাদাভাবে আসে এমসিকিউতে। কোষীয় কঙ্কাল বলতে আমরা 3 ধরনের জিনিসকে বলি, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3টা জিনিসকে বলা হয় কোষীয় কঙ্কাল। বোঝা গেছে? জি স্যার। দেখো আমি কিন্তু এখনো কোনো বর্ণনায় যাই নাই, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কথা বলছি এবং সেই অঙ্গাণুগুলার পৃথক আর কি কি নাম আছে সেগুলো নিয়ে জাস্ট বলছি, আর কিছু কিন্তু বলি নাই। এতটুকুতে জি, কারো স্যার। কোনো কনফিউশন আছে কিনা? না নাই। আচ্ছা, দেখো এখন তোমাদের কাজ কি থাকবে বা তোমরা এগুলা কিভাবে কি পড়বা, আমি কয়েকটা জিনিস বলে দিই। আমি রাইবোজোমটা আজকেই পড়াই দিব। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে প্রতিটা অঙ্গাণুর আবিষ্কার, নামকরণ, এই জিনিসটা অবশ্যই অবশ্যই লাগবে। আবিষ্কার, নামকরণ এবং আবিষ্কারটা মানে স্পেশাল যদি কোনো কিছু থাকে, যেমন দেখো এই যে যকৃৎ কোষের ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা পৃথক করে, এটাকে নাম দেন হচ্ছে মাইক্রোসোম। আবার হচ্ছে পরবর্তীতে এখানে একটু বর্ণনাটা পড়ে নিবা, পড়লে দেখবা তুমি নিজে কয়েকটা পয়েন্ট বের করতে পারছো। আবার একই রকম জি, স্যার। ভাবে দেখো গলগি বডির মধ্যে দেখো বলা হয়েছে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে এটি দেখতে পায় এবং নামানুসারে এটা ক্যামিলো গলগি এই বিজ্ঞানীর নামানুসারে পরবর্তীতে এটাকে বলা হয় গলগি বডি। বুঝতে পারছো? জি স্যার। মানে এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আইডেন্টিফাইং পয়েন্ট বলতে আসলে আবিষ্কার এবং নামকরণ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জিনিসগুলো এমসিকিউ তে খুব আসে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এগুলো একটু অবশ্যই সবগুলা সাইটোপ্লাজম অঙ্গাণুর ক্ষেত্রে এটা পড়ে ফেলবা। আমার কথা বোঝা আচ্ছা। গেছে? আমি পরে আবার ব্যাখ্যা করতেছি যে এক্স্যাক্টলি পড়াটা কি থাকবে। এখন আসি রাইবোজোমে। দেখো রাইবোজোমের মধ্যে আমরা প্রথমে আমরা বলে নেই, দেখো এই রাইবোজোমটা কোষের ভেতরে মুক্ত অবস্থায়ও থাকতে পারে অথবা কোনো কিছুর গায়ে দানাদার কণা হিসেবেও লাগানো থাকতে পারে। যেমন দেখো আমরা যদি কোষের চিত্রটা দেখি, এই যে কোষ দেখো, এই যে কোষের ভেতরে যে দেখতে পাচ্ছ, এই যে আচ্ছা এখানে না দেখায়, এই দেখো মুক্ত রাইবোজোম, এই যে দেখো রাইবোজোম মুক্ত, মানে মুক্তভাবে রাইবোজোম আছে। আবার দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো অমসৃণ দেখা যাচ্ছে না, এই যে গায়ে দাগ 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 স্যার। লাগতেছে। আমি এটাকে বোর্ডে যদি দেখাই, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম থাকে, এর গায়ে কি করে এই দানাদার 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 কিছু রাইবোজোম থাকে, এভাবে লাগানো থাকে। মানে রাইবোজোম গুলা কোনো সাইটোপ্লাজম অঙ্গাণুর গায়ে লাগানো থাকতে পারে অথবা এটা মুক্ত ভাবেও থাকতে পারে, এরকম ভাবে লাগানো থাকে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এই রাইবোজোম পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন আদি কোষ এবং প্রকৃত কোষের কথা বলছিলাম, তোমাদের কি মনে আছে রাইবোজোম নিয়ে কোনো কথা ছিল কিনা? জি স্যার, কথা ছিল। কি কথা ছিল? স্যার ওই যে আদি কোষে হলো 70S রাইবোজোম থাকে আর প্রকৃত কোষে হলো 80H রাইবোজোম। আচ্ছা, এটা তো রাইবোজোম দুটার পার্থক্য বললা, কিন্তু এটা ছাড়া আরো কোনো কথা মানে স্পেশাল কোনো কথা ছিল কিনা? দেখো আমি আমি বলি, এখানে টাইম ওয়েস্ট করার দরকার নাই। সেটা হচ্ছে যেটা আদি কোষ, সেই আদি কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে রাইবোজোম ছাড়া আর কেউই কিন্তু নাই, আছে? জি স্যার। নাই। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোমও আছে, সাথে অন্যান্য আরো অনেক কিছুই আছে, জি তাই না? স্যার। আদি কোষে শুধুমাত্র রাইবোজোমটাই ছিল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে, শুধুমাত্র রাইবোজোমই ছিল, অন্য কোনো অঙ্গাণুই ছিল না, তাই না? হুম। এটা একটু মাথায় রাখবা। আর যখন আমরা পড়বো অবশ্যই কোরিলেট করে পড়তে হবে, মানে যে পয়েন্টটা আমরা পড়তেছি এই পয়েন্টটা আগে যদি কোনো কিছুতে থাকে ওটা একটু মনে করে করে পড়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই রাইবোজোমের প্রকারভেদটা এবং গঠনটা আমি একটু বলে নেই। দেখো এটা এখান থেকে এমসিকিউ আসে। প্রকারভেদ এবং গঠন, গঠন বলতে আসলে তেমন কিছুই না,
প্রকারভেদ বললে গঠনও হয়ে যায়। প্রকারভেদ বললে গঠনও হয়ে যায়। দেখো আমি এটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমাদের মেইনলি রাইবোজোম দুই রকম থাকে, অলরেডি বলে ফেললাম, চিত্রা অলরেডি বলছে যে 70 ভেদবার্গ রাইবোজোম এবং 80 ভেদবার্গ রাইবোজোম, তাই না? জি স্যার। এবং দেখো আমরা যদি এটা একটু এখানে বোর্ডে আসি, আমরা একটু এখানে লিখি, তার মানে রাইবোজোমের মধ্যে আমরা দুইটা, আমি আর লিখি, রাইবোজোমকে আর দিয়ে বুঝাই। রাইবোজোম আমাদের হইতে পারে 70 ভেদবার্গ, আবার আছে হচ্ছে 80 ভেদবার্গের রাইবোজোম। 80 ভেদবার্গের রাইবোজোম। এস মানে ভেদবার্গ, ভেদবার্গের সংজ্ঞাটা আমরা দেখবো এখন। দেখো ভেদবার্গটা কি জিনিস, এই যে দেখো এস হচ্ছে ভেদবার্গ, ভেদবার্গের দেখো স্পেলিংটা দেখো, এস ভিইডি, এস ভিইডি বুঝাচ্ছে, মানে এসটা উজ্জ্ব থাকবে, আমরা ভেদবার্গ বলবো এটাকে। এই ভেদবার্গ ইউনিটে কি করা হয়, সেন্ট্রিফিউগাল মেশিনে দেখো সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়া বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলা হয়। একটা মেশিন থাকে, সেন্ট্রিফিউগাল মেশিন থাকে, সেখানে আমরা যদি কোনো একটা উপাদান দিয়ে এটাকে নির্দিষ্ট সময় ধরে এটাকে ঘোরানো হয়, মানে বেশ জোরে ঘোরানো হয়, তখন আলাদা আলাদা ভরের বস্তুগুলা মানে আলাদা আলাদা লেয়ার অনুযায়ী ভাগ হয়ে যায়। এই অধঃক্ষেপণের যে হার যেটা, সেটাকে আমরা বলি ভেদবার্গ, এটাকে আমরা বলি ভেদবার্গ, এই এককটা হচ্ছে আমরা বলি ভেদবার্গ। বুঝতে পারছো? এটাও এই বিজ্ঞানী নাম অনুসারে, দেখো থিওডোর ভেদবার্গ তার বিজ্ঞানী নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এস দিয়ে, যদিও তার নামের উচ্চারণ ভি দিয়ে, কিন্তু এটা স্পেলিংটা এস দিয়ে হওয়ার কারণে আমরা এই তার নামের প্রথম অক্ষর এস দিয়ে এটাকে বুঝাই ভেদবার্গ। ক্লিয়ার এতটুকু? যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভেদবার্গ একক কি, পারবা না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা বলতেছিলাম যে এই যে 70 ভেদবার্গ, এই 70 ভেদবার্গের এবং 80 ভেদবার্গের আরো দুইটা সাব ইউনিট থাকে। 70 সাব ইউনিট থাকে 50 এবং 80, আর 50 এবং 30, আর 80 সাব ইউনিট থাকে 60 আর 40। এখানে যোগ বিয়োগ করলে কিন্তু মিলবে না, এখানে যোগ করলে কিন্তু 50 আর 30 80 হয়ে যায়। এটার সাব ইউনিট কত কত তাহলে? 50 আর হচ্ছে 30, আর এটার হচ্ছে 60 আর 40। ক্লিয়ার এতটুকু? আমি যেভাবে ছক করে দেখাচ্ছি এভাবে মনে রাখবা, তাহলে দেখবে ইজিলি মনে থাকবে। আচ্ছা, এটা একটু মনে রাখো। এরপরে দেখো আমরা প্রকারভেদের মধ্যে এই মিললে আছে, এখানে আর কিছু নাই। এই দেখবে এটা একটু রিডিং করলে ঘুরে ফিরে এগুলাই আসবে। আর এই যে আণবিক ওজনটা আলাদাভাবে এমসিকিউ এর জন্য মনে রাখবা। আণবিক ওজন তুমি চাইলে এখানেও লিখে নিতে পারো, তাহলে তোমার একসাথে হয়ে যাবে। 2.7 × 10⁶ একটা, আর 70 ভেদবার্গে যেটা এটা, আর 80 ভেদবার্গে যেটা 40 × 6, এটা জাস্ট আলাদাভাবে তুমি চাইলে এখানে আলাদাভাবে লিখে নিতে পারো। আমি লিখলাম না, এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, তাহলে একবারেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদে আর তেমন কিছু না, এটাই ওরা বিভিন্ন ভাবে ওরা লাইন মতো ওরা ওদের মতো করে ব্যাখ্যা করছে। এখন দেখো ভৌত গঠন, ভৌত গঠনের মধ্যে যদি আমরা আসি, দেখো এর মধ্যে কিছুই নাই আসলে। মেইনলি এরা থাকে হচ্ছে প্রোটিন আর আরএনএ, এই দুইটা জিনিস নিয়েই আসলে রাইবোজোম তৈরি। তার মানে আমরা যদি রাইবোজোমের গঠনের কথা বলি, তার মানে রাইবোজোমের মধ্যে আছেই হচ্ছে প্রোটিন, রাইবোজোমের মধ্যে আছেই হচ্ছে প্রোটিন। এটা প্রোটিন না, এটা আবার অন্য জিনিস। রাইবোজোমের মধ্যে আছে প্রোটিন, আমরা যদি ভৌত গঠনের মধ্যে বলি তাহলে বলবো প্রোটিন আছে, আর হচ্ছে আরএনএ। আরএনএ, আর মানে কি রাইবোজোমাল আরএনএ। এখানে থাকেই হচ্ছে প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ, গঠনের মধ্যে এই দুইটাই আছে। আর আসলে তেমন কিছু নাই, এটার মধ্যে আরো কিছু কথা আছে। এখানে 22 ভাগের রাইবোজোম, এখানে কিছু কথাই দেওয়া আছে এমসিকিউ এর জন্য, একটু দেখে নিবা। মেইনলি আমরা এই গঠনের মধ্যে যদি দেখি, দেখবা মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে ট্রান্সফার আরএনএ সহায়তায় মিলে অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। এই যে প্রোটিন সংশ্লেষিত মানে হচ্ছে প্রোটিন তৈরি করা। সংশ্লেষণ মানে তৈরি করা, সংশ্লেষণ মানে প্রোডাকশন করা,
উৎপাদন করা, তারপরে সিনথেসিস করা, সবই আসলে একই রকম। সংশ্লেষণ মানে তৈরি করা। আমরা কিন্তু বলছি যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তার মানে এখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিন উৎপাদন হয়, প্রোটিন সংশ্লেষিত হয়। কিভাবে হয়? এই যে মেসেঞ্জার আরএনএ এর সাথে ট্রান্সফার আরএনএ এর সহায়তায় এরা পলিপেপটাইড একটা অণু তৈরি করে। এটা আমরা পরে এই চ্যাপ্টারে লাস্টের দিকে পড়বো কিভাবে প্রোটিন তৈরি হয়, তখন আমরা একটু বিস্তারিত দেখতে পারবো। এখন আপাতত এই লাইনটা এইভাবেই মনে রাখো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে ওই যে প্রোটিন তৈরির অংশগুলোর কিছু কথা বলছে। স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের সাব ইউনিট গুলো আলাদা থাকে। এখানে দেখো রাইবোজোমের চিত্রটা, এই দেখো সাব ইউনিট দেখাইছে। সাব ইউনিট গুলা নরমালি আলাদা থাকে। দেখো এই যে ট্রান্সফার আরএনএ দেখাইছে, মেসেঞ্জার আরএনএ দেখাইছে, এবং দেখো সাব ইউনিট এবং নতুন প্রোটিন দেখাইছে। এই যে এটা নতুন প্রোটিন। এটা আমরা পরে আরেকটু বিস্তারিত পরে যখন লাস্টের দিকে যাব তখন বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তোমরা জাস্ট আপাতত জিনিসটা মনে রাখো। আমি বাকিটা পরে দেখাই দিব। এখন এখানে যেটা সেটা হচ্ছে রাসায়নিক গঠন। এখানে দেখো রাসায়নিক গঠনের মধ্যে আমরা এখানে যেটা বলি মেইনলি হচ্ছে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। তার মানে দেখো ভৌত গঠন আর রাসায়নিক গঠনের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই। আছে পার্থক্য? পার্থক্য আছে? না স্যার। আমরা এখানে কিন্তু এক্স্যাক্টলি একটু আগে তাই বলছি, প্রোটিন আর আরএনএ এর কথা বলছি। তো এখানেও কিন্তু সেম কথাই ওরা বলতেছে। কিন্তু আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কার ক্ষেত্রে প্রোটিন কতটুকু থাকে বা কি কি থাকে। যেমন দেখো 70 ভেদবার্গের ক্ষেত্রে রাইবোজোম আছে 23, 16 আর 5, এই তিনটা আরআরএনএ। আর 80 এর ক্ষেত্রে আছে 4টা আরআরএনএ। তাহলে আমরা এখানে লিখি, এই যে আমি এখানে এই জন্য এটা এভাবে লিখছি। এটা হচ্ছে 70 ভেদবার্গ, এটা হচ্ছে 80 ভেদবার্গ। 70 এর ক্ষেত্রে প্রোটিন কয় রকম আছে? আচ্ছা একটু, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আরএনএ কত, আরএনএ আছে হচ্ছে, আচ্ছা আগে আমরা প্রোটিনের কথা বলি। 52 প্রকার প্রোটিন আছে এখানে, আর এখানে আছে হচ্ছে 80 প্রকার প্রোটিন। তাহলে আমরা এখানে নোট ডাউন করে নেই। 70 ভেদবার্গের ক্ষেত্রে প্রোটিন আছে হচ্ছে 52 প্রকার, এখানে আছে হচ্ছে 52 প্রকার প্রোটিন, আর এখানে আছে হচ্ছে 80 প্রকার প্রোটিন। ক্লিয়ার? আমি ইংলিশে লিখি, বাংলা না লিখি। আচ্ছা, ইংলিশে লিখি তো। 52 প্রকার প্রোটিন আছে, এটা কয় প্রকার আছে? 80 প্রকার। এটা কিন্তু ইংলিশ, বাংলা না। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আরআরএনএ কয়টা আছে? 3টা। আরআরএনএ আছে হচ্ছে 3টা। আর এটার ক্ষেত্রে আরআরএনএ কয়টা আছে? 4টা। আরএনএ আছে 4টা। এই 3টা কি কি? এই 3টা হচ্ছে 23, 16 আর 5। আর এটার ক্ষেত্রে 28, 18, 5.8 আর 5। 5.85। ক্লিয়ার? জি স্যার। আর এরপরে এটা ছাড়া, এটা আমি আর লিখলাম না, এটা তোমরা নোট ডাউন করে নিবা। আর এটা ছাড়া ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ম্যাঙ্গানিজ, এই 3টা জিনিস আছে এক্সট্রা। তাহলে আমরা এখানে এটা নোট ডাউন করি। ম্যাঙ্গানিজ, এটা ছাড়া এখানে কি আছে? ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, আর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো আমার এটুকের মধ্যে আমার কি কি ব্যাখ্যা হচ্ছে। দেখো এটুকের মধ্যে আমরা রাইবোজোমের প্রকারটা জানতে পাচ্ছি, প্রতি প্রকারের মধ্যে সাব ইউনিট কতগুলো এটা জানতে পাচ্ছি। আবার এখানে আমি এই যে যেটা লিখিনি আণবিক ওজনটা জানতে পাচ্ছি, আমি এটা লিখিনি, তোমরা লিখবা। আবার এতটুকু এরিয়ার মধ্যে আমি রাইবোজোমের ভৌত গঠন ব্যাখ্যা করতে পারতেছি, আমি রাইবোজোমের টোটাল রাসায়নিক গঠনটা ব্যাখ্যা করতে পারতেছি। আমার কি কোনো কিছু বাকি আছে বলো তো? না স্যার। এই পুরা এই জাস্ট কয়েকটা কিওয়ার্ড, আমরা এখানে এগুলোকে কিন্তু কিওয়ার্ডই বলতে পারি। কিওয়ার্ডের মাধ্যমে আমি টোটাল রাইবোজোমের মোটামুটি যে বেসিক যে পয়েন্টগুলো আমি পুরো হ্যাঁ। মোটামুটি পুরোটাই মনে রাখতে পারতেছি। কঠিন জিনিসগুলা চিত্রা শুনতে পাচ্ছো?
জি স্যার। জি স্যার শুনতে ঘুমায় যায় না কিন্তু। না স্যার। এখন ঘুমায় গেলে আমার আসলে করার কিছু নাই, এখন তো আমি দেখতে পাচ্ছি না। ক্লাসে না ঘুমাইলে স্যার আমি ক্লাসে এরকম হয় বুঝছো, অনেক সময় মানে যখন একটু টপিক গুলো যখন একটু জটিল টপিক চলে আসে, তখন দেখা যায় ক্লাসের মধ্যে ঘুম আসে, স্যার অনেকে আমি ঘুমায়। ক্লাসে ঘুমাবো না। না আমি তোমার কথা বলতেছি না, আমি ক্লাসের কথা বলতেছি। যে যখন মানে সরাসরি সামনাসামনি যখন ক্লাস হয় তখন যেটা কি হয় যে কখন ঘুম আসে এবং কখন মানে বিরক্তি লাগে আমি এটাও ব্যাখ্যা দিই। যখন তুমি টপিকটা বুঝবা না এবং যখন তোমার আগের ক্লাসগুলো মিস থাকবে তখন তোমার বোরিং লাগবে। কারণ তুমি যদি সবগুলা ক্লাস করে থাকো তাহলে তোমার একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে, তখন তুমি ক্লাসগুলা ধরতে পারবা, বুঝতে পারবা। কিন্তু তোমার যদি আগের ক্লাসগুলা মিস থাকে তাহলে কিন্তু তুমি ক্লাসগুলা ধরতে পারবা না, তোমার কাছে কঠিন লাগবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের এতটুকুই টপিক আজকের। আজকে তাহলে আমরা কি কি পড়া দিচ্ছি, ভালোভাবে শোনো। সেটা হচ্ছে সবগুলা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কাজ, সবগুলার যত পয়েন্ট আছে সব পয়েন্ট। কি বলছে বুঝতে পারছো? এটা অবশ্যই অবশ্যই পড়ে ফেলবা। আমি দরকার হলে পরে নেক্সট ক্লাসে বা অন্য কোনো ক্লাসে এটা আলাদা করে দরকার হলে পয়েন্ট ধরে ধরে বুঝাই দিব, কিন্তু এটা তোমরা আপাতত মুখস্থ করে ফেলো। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এক নাম্বার বুঝতে কথা। পারছি। 2 নাম্বার কথা হচ্ছে সবগুলা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর আহ, অঙ্গাণুর নাম। তারপর আমি বললাম কিছু ভিন্ন নাম যদি থাকে, যেমন ওই যে বললাম প্লাস্টিডের আরেকটা নাম, তারপরে মাইটোকন্ড্রিয়ার জি আরেকটা নাম, স্যার। যা যা বললাম এগুলাকে পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে কিভাবে? ছক করবা, এই যে এরকম ছক হবে। এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম। তারপরে হচ্ছে আম, এটা হচ্ছে অন্য নাম বা ভিন্ন নাম, যেটাই বলো। তারপরে হচ্ছে আবিষ্কার। আবিষ্কার ও নামকরণ, এরকম একটা হেডলাইন দিতে পারো, অথবা আবিষ্কার আলাদা রেখে নামকরণকে আলাদা করতে পারো, যেভাবে তোমার ইজি হয়। মানে মেইন কথা আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে সবগুলা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অ্যাটলিস্ট মেইন যে পয়েন্টগুলা যেগুলো এমসিকিউ তে বেশি আসে বা যেগুলা কিওয়ার্ড দিয়ে সৃজনশীল প্রশ্ন হইতে পারে, সেটা যেন তোমার পুরা একটা বা দুইটা পেজে ছকে থাকে। জি স্যার। বুঝতে পারলাম? জি। জি স্যার। এটা এটা সুবিধা কি, তোমার প্যাচ লাগবে না। তোমার যখন একটা ছকে উপরে নিচে থাকবে তখন তুমি দেখবা এটা একটা ফটোগ্রাফিক মেমোরি তৈরি হয়ে যাবে, তোমার এটা মনে থাকবে যে 1 নাম্বার পয়েন্টে এটা ছিল, এটা সাল এটা ছিল, এটার বিজ্ঞানীর নাম এটা ছিল। এটা তোমার জন্য সহজ হবে। কিন্তু তুমি সেম জিনিসটা যদি তুমি বইয়ে পেজ উল্টায় উল্টায় পড়তে চাও তাহলে কিন্তু তোমার একটু প্যাচ লাগতে পারে, যে কারণ এখানে অনেক ইনফরমেশনের মাঝখানে এই ইনফরমেশনটা আসলে আলাদা করে মনে রাখা একটু টাফ হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। স্যার টপিক গুলো আরেকবার একটু বলবেন, মানে ওই ছক চারটাতে কি কি লিখবো? এটা হচ্ছে আমি এটা দিয়ে দিব। আমি এই এই যে আমি যে ছকটা বলতেছি, এই ছকটা আমি একটু পরে তোমাদের গ্রুপে আপলোড করে দিব। এই ছকে আমি আসলে কি জানতে চাচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি এটা ওই যে তোমাদেরকে এর আগে গত ক্লাসেটা যেভাবে দিছিলাম সেম ভাবে এই ছকটাও দিব। তোমরা একটু গ্রুপে ফলো ফলো করবা। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের আজকে পর্যন্ত যা পড়ানো হলো এই চ্যাপ্টারের সেগুলা পুরাটাই পড়া থাকবে। আচ্ছা। বোঝা গেছে?